গল্পের শুরুতে ইউনি কোনোভাবে তার মায়ের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি জানালা খুলে যায়। ইউনি জানালাটি বন্ধ করে ঘুরতেই তার সামনেই দাঁড়িয়েছিল সেই শয়তান। সে দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যায়। এরপর শয়তানটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। এমন সময় একটি আলমারি এসে পড়ে। এখন একজন মহিলা জানায় যে প্রথম দিকে সে মনে করত নিশ্চিত ইচ্ছার পেছনে যাওয়াটা আনন্দের বিষয়, কিছুটা এমন যা আমরা সবাই চাই, কিন্তু এই বিষয়টি তাকে জীবনের অন্যরকম একটি জায়গায় নিয়ে যায়। এরপর আমরা ইউনি নামের একটি মেয়েকে দেখি যে এক কবিরাজের কাছে গিয়েছিল সাহায্যের জন্য। আসলে সে অ্যান্টন নামের একজনকে তার জীবনে পেতে চাচ্ছিল, আর সে কবিরাজের কাছে এটাও অনুরোধ করে যে এই জন্য তার স্ত্রীকে কোনো ক্ষতি না করে। কবিরাজ রিচুয়াল শুরু করে। এরপর একটি মুরগিকে হত্যা করে তার কাঁচা কলিজা ইউনিকে খাইয়ে দেয়। এরপর ইউনিক পুরো রাত পানির ভেতরে দাঁড়িয়ে থাকে আর কবিরাজ প্রতিনিয়ত মন্ত্র পাঠ করতে থাকে। ইউনির মা সেখানে দাঁড়িয়েছিল। রাত যখনই গভীর হয় তখনই সেখানে চলে আসে একটি অস্বাভাবিক সত্তা। এর 1 বছর পর 1992 সাল ইউনি ও অ্যান্টনের বিয়ে হয়ে গেছে। এদিকে ইউনি 7 মাসের প্রেগনেন্ট। এখানে তারই উৎসব চলছিল। এই সময় তার মা জিনেম ইউনিকে পবিত্র পানি দিয়ে গোসল করায়, যেন তার পেটে থাকা সন্তানের আত্মায় যেন এক ধরনের পজিটিভ শক্তি আসে। এরপর জিনেম একজন ব্যক্তিকে কথা বলতে শোনে যে বলছিল অবশেষে অ্যান্টন বংশধর পেতে যাচ্ছে, যেটা সে তার প্রথম স্ত্রী থেকে কখনোই পায়নি। তার পাশে থাকা মহিলাটি বলে অ্যান্টনের 2 জন স্ত্রী থাকা সত্ত্বেও তারা এত সুখী কিভাবে থাকছে। লোকটা বলে এই জন্য থাকতে পারে কারণ 2 জন স্ত্রী আলাদা বাড়িতে থাকে। অনুষ্ঠান শেষ হওয়ার পরে মহিলাটি ইউনির কাছে আসে আর তাকে সাবধানে থাকার কথা বলে তাদের জাপানের সংস্কৃতি অনুযায়ী নিষিদ্ধ নিয়মনীতিগুলো মনে করিয়ে দেয়, আর তাকে এটাও সতর্ক করে যে সে যেন নুরির মতো মিসক্যারেজ না করে। কিছুদিন পরেই অ্যান্টনের দ্বিতীয় স্ত্রী নুরি সেখানে আসে, যে ইউনির জন্য খাবার রান্না করে এনেছিল। ইউনি তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। এখানে তারা ইউনির প্রেগন্যান্সি ব্যাপারে আলোচনা করছিল, কিন্তু জিনেমকে দেখে আমরা বুঝতে পারি যে অ্যান্টমের প্রথম স্ত্রীকে দেখে সে মোটেও খুশি নয়। এ সময় নুরি জানায় 4 মাসে তার মিসক্যারেজ হয়ে গিয়েছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই অ্যান্টম নুরিকে জিজ্ঞাসা করে সে কি এখানেই থাকবে কিনা, নাকি এই বৃষ্টিতেই বাড়ি ফিরে যাবে। কিন্তু নুরি বাড়ি ফিরে যেতে চায়, আর তাই অ্যান্টন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর ইউনির মা জিনেম ইউনিকে জিজ্ঞাসা করে সে নুরির কথা কেন বিশ্বাস করে। ইউনি বলে নুরি তার কলেজের বন্ধু, আর তার মাকে জিজ্ঞাসা করে সে নুরির ব্যাপারে সবসময় এরকম নেগেটিভ কেন চিন্তা করে। জিনেম বলে আমি জানি সে তোমার বান্ধবী ছিল, কিন্তু এখন সে অ্যান্টমের স্ত্রী, আর যদি ইউনি নুরির জায়গায় থাকতো তাহলে সে কি এই পরিস্থিতি হ্যান্ডেল করতে পারত। অন্যদিকে নুরি বাড়িতে পৌঁছে যায় আর অ্যান্টমকে কিছু সময়ের জন্য বাড়ির ভেতরে আসতে বলে, যেন কফি পান করতে করতে তারা কিছু কথা বলতে পারে। সে যখন কফি বানাচ্ছিল তখন তার হাত থেকে চামচ নিচে পড়ে যায়, আর সে যখন সেটি তুলতে যায় তখনই আমরা সেখানে এক অদ্ভুত কিছু দেখতে পাই। এরপর নুরি অ্যান্টনকে কফি দেয়। সে যখনই কফি পান করে তখনই ওপরের দিকে কিছু শব্দ শুনতে পায়। সে এই অদ্ভুত শব্দটি কিসের সেটি জানার জন্য দাঁড়িয়ে যায়। এদিকে শব্দটি অদ্ভুতভাবে থেমে যায়। নুরি জিজ্ঞাসা করে কি হয়েছে। অ্যান্টন বলে মনে হচ্ছে ওপরের দিকে কেউ হেঁটে বেড়াচ্ছিল, কিন্তু নুরি বলে আমি তো কোনো এমন শব্দ শুনিনি। এদিকে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। নুরি বলে যেহেতু বৃষ্টি নেমেছে তাই আজকে রাতটা যেন অ্যান্টম তার সাথে থাকে। ওদিকে ইউনি অ্যান্টমের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এই সময় আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে নুরি ইউনিকে বলছিল এই প্রথমবারের মতো সে প্রেমে পড়েছে, আর তাই সে পড়াশোনায় মন দিতে পারছে না। ইউনিও এই বিষয়টি জেনে অনেক খুশি হয়। এখানে নুরি তাদের নিজেদের মধ্যে প্রমিস করার কথাগুলো মনে করিয়ে দেয় যে একই ব্যক্তিকে তারা দুজনে কিন্তু পছন্দ করতে পারবে না। এ সময় অ্যান্টন নুরিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর নুরি ইউনির সাথে পরিচয় করায় তার। এরপর নুরি ও অ্যান্টন ক্যান্টিনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ইউনি লাইব্রেরিতে যখন যায় দেখে তার বন্ধু ও বন্ধুর বয়ফ্রেন্ড সেখানে বসে আছে। হঠাৎ পিছন থেকে কিছু একটা তার গলা টিপে ধরে, কিন্তু এটা শুধুমাত্র তার দুঃস্বপ্ন ছিল। ঘুম ভেঙে যাওয়ার পরে সে বাথরুমে যায়। এই সময় সে আয়নায় লক্ষ্য করে যে স্বপ্নে দেখার মতোই ঠিক একই রকম চিহ্ন তার গলায়। এরপর সে যখন খাবার খাচ্ছিল
তখন তার পেছনে আমরা কিছু একটাকে দেখি। ইউনিও অনুভব করে তার পেছনে কিছু একটা আছে। সে ভয়ে ধীরে ধীরে পেছনে তাকায়, কিন্তু সেখানে কিছুই নেই। আর তাই সে পুনরায় খাবার খেতে শুরু করে। হঠাৎ একটি মেয়ের কণ্ঠ সে শোনে, যেটা শুনেই সে চমকে যায়। এমন সময় তার পেটেও প্রচণ্ড ব্যথা শুরু হয়। কোনো রকমে সে তার মায়ের ঘরে যায়, যে আরাম করে ঘুমোচ্ছিল। এরপর সে যখন তার ঘরের দিকে যাচ্ছিল, তখন হলরুম থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। সে যখন সেখান থেকে চলে যায়, তখন কিন্তু সেই স্থানেই কিছু একটা দাঁড়িয়েছিল। অ্যান্টনের ব্যাপারে ভাবতে ভাবতে ইউনি ঘরে ফিরে আসে। এমন সময় অ্যান্টন বাড়ি ফিরে। একটু দেরি করে আসার কারণে অভিমান করে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে, কিন্তু অ্যান্টন কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। আর একটি হাত তার পেট স্পর্শ করে, যে হাতটি মোটেও স্বাভাবিক ছিল না। ইউনি অদ্ভুত কিছু অনুভব করে, আর তাই সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। এমন সময় সে লক্ষ্য করে অ্যান্টন এইমাত্র বাড়ি পৌঁছালো। তাহলে তার পেছনে কে ছিল? অ্যান্টন বাড়িতে ঢুকে জেনমকে দেখে, যে অভিযোগ করে যে অ্যান্টন ইউনিকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। অ্যান্টন তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জেনম যখন তার ঘরে ফিরছিল, তখন তার পায়ের নিচে কিছু একটা পড়ে। পুটলিটি তুলে সে খুলে অবাক হয়ে যায়, কেননা এর ভেতরে পাতা ছিল কালো জাদুর জিনিসপত্র। পরদিন সকালে জেনম ইউনিকে আরও সাবধান থাকতে বলে। তখনই ইউনির শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। দ্রুত অসময়কে বমি করতে শুরু করে। এতে তার মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে রক্ত। এমনকি তার সাথে বেরিয়ে এসেছিল লোহার তার কাটা। কিন্তু তার মা যখন সেখানে আসে, তখন ইউনি দেখে সবকিছু পরিষ্কার, কোনো রক্ত নেই। এরপর অ্যান্টন তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় যে তাদের সন্তান পুরোপুরি সুস্থ, কিন্তু এমনটা যেন না হয় সে ব্যাপারে তাদেরকে লক্ষ্য রাখতে বলে। এরপরে যখন তারা বাড়ি ফিরছিল, তখন অদ্ভুত কিছু একটা তাদের গাড়ির সামনে দিয়ে চলে যায়। অ্যান্টন এই বিষয়টি লক্ষ্য করে, আর তাই চেক করার জন্য গাড়ি থেকে নামে, কিন্তু সে আশেপাশে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু সে যখন ফিরে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই ওই অস্বাভাবিক জিনিসটি তার দিকেই তাকিয়েছিল। তারা যখন বাড়ি ফিরে আসে, তখন সেখানে জেনেমের বড় বোনকে দেখতে পায়, যিনি তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ইউনি তার খালাকে দেখে মোটেও খুশি ছিল না। অ্যান্টন বলে হার্নি তো তার মায়ের মতো, কিন্তু ইউনি বলে সে আমাদের বিয়ে কখনোই মেনে নেয়নি, তাহলে সে এখন কেন এসেছে? অ্যান্টন বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো তার মাকে সাহায্য করার জন্য এখানে এসেছে, আর এসব কিছু না ভেবে ইউনিকে শুধুমাত্র তার বাচ্চার বিষয় নিয়ে চিন্তা করা উচিত। এমন সময় ফোন বাজে, যেখানে নুরি কল করে জিজ্ঞাসা করে যে অ্যান্টন তার বাড়িতে কেন আসেনি, কেননা আজকের দিনটা তার সাথে থাকার কথা ছিল। অ্যান্টন তাকে বোঝায় যে ইউনিকে এই অবস্থায় রেখে তার কাছে যেতে পারছে না, কেননা ইউনির শরীর খারাপ। নুরি ইউনির সাথে কথা বলতে চায়। এ সময় নুরি ইউনিকে ফোন করে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেয়। পরের দিন নুরি ইউনির কাছে আসে আর বলে যে তাকে নিয়ে সে অনেক চিন্তা করছিল, আর তাই ইউনির জন্য বেশ কিছু স্বাস্থ্যকর খাবার সে নিয়ে এসেছে। তার চলে যাওয়ার পরে ঘরের ভেতরে সেই শয়তানটিকে হেঁটে যেতে দেখি, আর তার গান গাওয়ার ফলে ইউনির পেটের ভেতরে সন্তানটি অস্বাভাবিকভাবে নড়তে শুরু করে। সে সাহায্যের জন্য তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটি ক্যাবিনেটের ওপরে সেই শয়তানটিকে দেখে ইউনির চোখ কপালে উঠে যায়, যে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সেটাকে ইগনোর করে ইউনি কোনোভাবে তার মায়ের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি জানালা খুলে যায়। ইউনি জানালাটি বন্ধ করে ঘুরতেই তার সামনেই দাঁড়িয়েছিল সেই শয়তান। সে দ্রুত পালানোর চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যায়। এরপর শয়তানটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। এমন সময় একটি আলমারি এসে পড়ে। অল্পের জন্য ইউনি বেঁচে যায়। এরপর সেই শয়তান ইউনির পেট স্পর্শ করে, যার ফলে প্রচণ্ড ব্যথায় ইউনি চিৎকার করতে শুরু করে। এই সময় ইউনির খালা হার্নি সেখানে চলে আসে। দেখে ইউনি ভয়ে এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। সে দ্রুত তার কাছে গিয়ে ভরসা দেয় যে ইউনিও তার সন্তান সম্পূর্ণ ঠিক আছে। তাকে স্বাভাবিক করার জন্য পানি পান করায়। পানি পান করার সাথে সাথেই ইউনি বমি চলে আসে। দ্রুত বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর সে পুনরায় রক্ত বমি করতে শুরু করে, কিন্তু এবার লোহার পেরেকের সাথে মুখ থেকে বেরিয়ে আসতে থাকে অনেকগুলো চুল। এরপর হার্নি তার জন্য চা নিয়ে আসে, যেন সে ভালো অনুভব করে, কিন্তু ইউনি সেটি পান করতে চায় না।
এরপর যখন অ্যান্টম বাড়ি ফেরে তখন জিনম জানায় ইউনি পুনরায় বমি করেছে, এমনকি একটি আলমারি তার উপরে পড়েছিল। অল্পের জন্য সে বেঁচে গেছে। অ্যান্টম দ্রুত তার ঘরে যায় আর সে লক্ষ্য করে যে ইউনি একটি কোণায় তার নখ দিয়ে দেয়াল আঁচড়াচ্ছিল। তার এমন অদ্ভুত ব্যবহার দেখে অ্যান্টম ভয় পেয়ে যায়। এদিকে ইউনি অদ্ভুত এক ধরনের নাচ নাচছিল। অ্যান্টম ভয় পেয়ে মাকে ডাকে। জিনম ও হার্নি দ্রুত সেখানে আসে আর ইউনির এমন অবস্থা দেখে তারাও ভয় পেয়ে যায়। এরপর ইউনি অদ্ভুতভাবে দেয়াল বেয়ে উঠতে থাকে আর ধীরে ধীরে উল্টো হয়ে তাদের দিকে তাকায়। মেয়ের এমন অবস্থা দেখে জিনম এগিয়ে এসে জিজ্ঞাসা করে সে কে। হঠাৎ ইউনি লাফ দিয়ে এসে তার মাকে বলে তাদের কালো জাদুর ক্ষমতা শেষ হয়ে গেছে আর তাদের মতো মানুষ কখনোই শান্তিতে থাকতে পারবে না। এরপরে সে জ্ঞান হারায়। পরের দিন নুরির মা নুরির বাড়িতে আসে আর তাকে বোঝায় যে একটি মেয়ের মন অনেক বড় হতে হয়। সে নিজেই তো অ্যান্টমকে অন্য একটি মেয়েকে বিয়ে করার অনুমতি দিয়েছিল আর তাই মন থেকে তার এই সব কিছু মেনে নেওয়া উচিত। কিন্তু নুরি বলে যে সে সব কিছু মেনে নিলেও কেন যেন অদ্ভুত কষ্ট সে সব সময় পাচ্ছে। অন্যদিকে জেনম পুনরায় সে কবিরাজের কাছে যায়। কবিরাজ জানায় ইউনির ওপরে কেউ একজন কালো জাদু করেছে। জেনম তার কাছে অনুরোধ করে যেন তার মেয়েকে বাঁচায়। কবিরাজ এখনো পর্যন্ত বুঝতে পারছিল না যে আসলে কালো জাদুটি কে করেছে, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর এক কালো জাদু। সে তাকে একটি বিশেষ পাত্র দেয়। আপাতত সুরক্ষার জন্য এটি তার বাড়িতে রাখতে হবে। ওদিকে নুরির মা যখন ফিরে যাচ্ছিল তখন নুরিকে বলে সে কিছুদিনের জন্য যেন তার বাবা ও তার সাথে গিয়ে থাকে। কিন্তু নুরি জানায় যে সে এখানে থেকেই অ্যান্টমকে পূর্বের মতো হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ওদিকে রাতে জিনম যখন সে বিশেষ পাত্রটি ক্যাবিনেটের ওপরে রাখছিল তখন হার্নি তাকে লুকিয়ে দেখে। কিছু একটা ভাবতে ভাবতে জিনম বিছানায় বসে পড়ে। তখনই বাইরে সে কিছু একটাকে দেখতে পায়। সে দ্রুত বাইরে আসে কিন্তু কিছুই ছিল না। এদিকে কবিরাজ এক ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে। হঠাৎ দরজা খুলে যায়। সে জিজ্ঞাসা করে কে। কোনো উত্তর না দিয়ে সে অদৃশ্য সত্তাটি তার পুরো ঘর তছনছ করতে শুরু করে। এরপর সেই শয়তানটি তার সামনে চলে আসে আর তার চুল দিয়ে কবিরাজের বুক চিরে। কবিরাজ তার ভুল বুঝতে পারে আর সে শয়তানি আত্মার কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে যে সে জানতো না যে সে কাকে থামাতে যাচ্ছে, কিন্তু সেই শয়তানটি তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে রাতে জিনম তার বিছানার নিচে কিছু একটা শব্দ শুনে উঠে বসে। মনে সন্দেহের কারণে সে বিছানার নিচে চেক করে। হঠাৎ তার পাশে সেই শয়তানটি সে তাকে দূরে ছুঁড়ে ফেলে। জিনমের চিৎকার শুনে ইউনিও তার রুমের দিকে যায়, কিন্তু এরই মধ্যে সে শয়তানটি তার উপর আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয়। এরপরই অদৃশ্য হয়ে যায়। ইউনি যখন পৌঁছায় তখন দেখে হার্নি তার মায়ের কাছে। সে মনে করে যে হার্নি হয়তো তার মায়ের ক্ষতি করেছে আর তাই চিৎকার করে জিজ্ঞাসা করতে থাকে তার মা তার কি ক্ষতি করেছে। হার্নি ইউনিকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি আর এই আলোচনার চেয়ে জরুরি হলো তার মায়ের জীবন বাঁচানো, আর এর জন্য প্রয়োজন একজন শক্তিশালী ওস্তাদ। কিন্তু ইউনি জানায় কোনো ওস্তাদ নয়, বরং তাদের প্রয়োজন একজন ডাক্তার। তার মায়ের এমন অবস্থার জন্য সে পুনরায় হার্নিকে দোষারোপ করে। রেগে সে হার্নিকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু তখনই অ্যান্টম সেখানে চলে এসে ইউনিকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু ইউনি জানে যে হার্নি তার মাকে আঘাত করেছে আর সে এটাও মনে করে যে হার্নি হয়তো তার সন্তানের ক্ষতি করতে পারে। হার্নি বারবার বোঝানোর চেষ্টা করে যে সে ঘরে ঢুকে দেখে জিনম পড়ে আছে, কিন্তু ইউনি তাকে মিথ্যাবাদী বলে, কেননা সে দাবি করছে নিজের চোখেই দেখেছে সে। অ্যান্টম তাকে শান্ত করার চেষ্টা করে। এটা শুনে ইউনি বলে যে যদি তার সন্তান বা মায়ের কিছু হয় তাহলে এর জন্য একমাত্র তাই হবে অ্যান্টম। অ্যান্টম তাকে বোঝানোর চেষ্টা করে যে যদি হার্নি চলে যায় তাহলে তার মায়ের কে দেখাশোনা করবে। এতে ইউনি জানে যে তাদের কাছে নুরি আছে। এরপরে হার্নি কান্না করতে করতে অ্যান্টমের কাছে বলে, ইউনি আমাকে মানুক আর না মানুক, আমি সবসময় চাই তার ভালো কিছু হোক। এরপর তার ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার জানায় হয়তো জেনম স্ট্রোক করেছে। যদি এক সপ্তাহের মধ্যে কোনো উন্নতি না হয় তাহলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। পরের দিন সকালে হার্নি ফিরে যাচ্ছিল, তখন অ্যান্টম পুনরায় তার কাছে ক্ষমা চায়। এরপরে নুরি বাড়ি আসে ইউনির দেখাশোনা করার জন্য, কেননা অ্যান্টম কাজের জন্য শহর থেকে বাইরে যাচ্ছিল। ইউনি জিজ্ঞাসা করে এই কাজ অন্য কোনো একদিন করলে হয় না। অ্যান্টম বলে তার যাওয়াটা খুবই জরুরি আর তাকে দেখা করার জন্য তো নুরি এখানে আছে। এরপর তারা দুজনে
রান্নাঘরে যায়। নুরি ইউনিকে বসিয়ে রেখে সবজি কাটতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে ইউনি অবাক হয়ে যায় যে নুরি নিজের আঙুল টুকরো টুকরো করে ফেলছে। ইউনি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নুরি অদ্ভুতভাবে তার দিকে তাকায়। এরপর ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসে। ইউনি কিছু বুঝে ওঠার আগেই নুরি তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু এই সব কিছুই ছিল একটি দুঃস্বপ্ন। এরপর নুরি পুনরায় তাকে রান্নাঘরে নিয়ে যায় এবং ইউনিকে বসতে বলে। ইউনি লক্ষ্য করে যে নুরি ঠিক সেইভাবেই সবজি কাটছে যেটা একটু আগেই সে স্বপ্নে দেখেছে, কিন্তু এবার সে তার আঙুল কাটছে না, আর স্বপ্নে দেখার মতো অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে ছুরি নিয়ে এগিয়ে আসতে থাকে। এরপর যখনই সে ছুরিতে আঘাত করতে যাবে তখন নুরি লক্ষ্য করে ইউনি এক কোনায় বসে কাতরাচ্ছে। নুরি ইউনির কাছে কি জিজ্ঞাসা করে কি হয়েছে। ইউনি বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটছে। এ সময় নুরি ইউনিকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। রান্না হয়ে গেলে ইউনি রান্না করা খাবারটি জেমিকে খাইয়ে দেয়। এ সময় নুরি এসে জানায় যে তার মায়ের জন্য একটু খোলা বাতাস হলে ভালো হয়, কিন্তু নুরিকে দেখে জিনিমের চেহারায় এক ভয়ের ছাপ ছিল। নুরি জিনিমকে ঘরের বাইরে নিয়ে আসে। তখন ইউনির পেটে ব্যথা শুরু হয়। নুরি বলে হয়তো ইউনি ক্লান্ত হয়ে গেছে, তাই তার জন্য চা বানাতে যায়। জিনিম যেন কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ইউনি তার ইশারা বুঝতে পারে না আর তাকে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু পেটের ব্যথা যখন আরো বাড়তে শুরু করে তখন সে নুরিকে খুঁজতে যায়। নুরি বাইরে একজনের সাথে কথা বলছিল। ফিরে এসে নুরি জানায় যে সে এক ধরনের আদা খুঁজতে গিয়েছিল চা তৈরি করার জন্য, কিন্তু সেটি পায়নি। চা বানানোর পরে নুরি যখন আসে তখন জিজ্ঞাসা করে জিনিম এমন ভয় পাচ্ছে কেন। দেখে মনে হচ্ছে সে যেন ভূত দেখেছে, আর যদি দেখেই থাকে তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কেননা অনেক সময় মানুষ ভূতের থেকে বেশি বিপজ্জনক হয়ে থাকে। এরপর সে ইউনিকে চা দেয়। জিনিম ইশারায় বারবার ইউনিকে নিষেধ করছিল সে যেন ওই চা পান না করে, কিন্তু ইউনি সেটি পান করে নেয়। এরই মধ্যে হার্নি জিনিমের কাছ থেকে নেওয়া একটি ঠিকানায় গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে দেখে সেই কবিরাজ মরে পচে গেছে আর তার পুরো শরীরে পোকা। ওদিকে জেনিমের ঘরে সেই শয়তান আবার এসেছে আর বলতে থাকে যে লোভী মানুষেরা সবসময় নিজেদের প্রতিজ্ঞা ভঙ্গ করে। জেনিম ভয়ে নিজের চোখ বন্ধ করে থাকে। এ সময় নুরি তাকে জিজ্ঞাসা করে যে সে কি কিছু জানে। তখনই নুরি অনুভব করে ইউনি এদিকে আসছে, আর তাই সে জিনিমের কাছে গিয়ে বসে। ইউনি যখন ঘরে ঢোকে তখন নুরি জানায় যে সে তার মায়ের হাত পা টিপে দিচ্ছে। রাতে যখন ইউনি ঘুমাচ্ছিল হঠাৎ সে হাওয়ায় ভাসতে শুরু করে। এরপর যখন তার ঘুম ভাঙে এমন অবস্থা দেখে সে ভয়ে কাঁপতে শুরু করে। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এমন সময় তার পেটের বাচ্চাটি পিঠের দিকে চলে যায়। এতে তার ব্লিডিং শুরু হয়। এদিকে ঘরের ভেতরেই ছিল সেই শয়তান। হঠাৎ ইউনি বিছানায় পড়ে যায়। সে অনেক কষ্টে বিছানা থেকে দরজার দিকে যাওয়ার চেষ্টা করছিল। তখনই নুরি সেখানে আসে আর তাকে পুনরায় বিছানায় শুইয়ে দেয়। ইউনি অনুরোধ করে সে যেন ডাক্তার ডেকে আনে, কিন্তু নুরি জানায় যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ডাক্তার আসতে পারবে না। আর যদি ডাক্তার আসেও তাহলে তার অবস্থা দেখে ডাক্তারও ভয় পেয়ে যাবে। নুরি ইউনিকে জিজ্ঞাসা করে যে তার মতো ভালো একটি মেয়ে নিজের বেস্ট ফ্রেন্ডের স্বামীকে কিভাবে চুরি করতে পারে। এরপর নুরি ইউনিকে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু ইউনি কোনো না কোনোভাবে নুরিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে। এই সময় নুরি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে যেহেতু সে তার স্বামীকে তার সাথে শেয়ার করেছে সেজন্য ইউনির বাচ্চাকেও নুরির সাথে শেয়ার করতে হবে। নুরি তার পা ফাঁকা করে ধরে, এরপর তার হাত ইউনির প্রাইভেট পার্টের ভেতরে ঢুকিয়ে দেয়। ইউনি ভয়ঙ্কর ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। এদিকে নুরি তার পেট থেকে বাচ্চা বের করে নিয়ে আসে। এরপর ইউনিও সেই সন্তানটিকে নিয়ে জিনিমের কাছে যায় আর বলতে থাকে যে তার নাতি জন্ম নিয়েছে। এরপর ইউনিকে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর বলতে থাকে আজকে রাতেই সবকিছু শেষ হয়ে যাবে। এরপর ইউনিকে লাথি দিয়ে একটি গর্তের ভিতরে ফেলে দেয়। এদিকে হার্নি একজন ওস্তাদকে নিয়ে বাড়ি ফেরে। সে লক্ষ্য করে বাড়ির ভেতরে কেউ নেই। জেনিমকে খোঁজার জন্য হার্নি তার ঘরে যায়। এদিকে ওস্তাদ লক্ষ্য করে যে মেঝেতে পড়ে আছে রক্ত। রক্তের পথ অনুসরণ করতে করতে বাইরে এসে দেখে গর্তের ভেতরে পড়ে আছে ইউনি। ওস্তাদ তাকে গর্ত থেকে বাইরে বের করে নেয়
এ সময় হার্নিও সেখানে চলে আসে। হার্নি ইউনিকে জিজ্ঞাসা করে যে তার এই অবস্থা কিভাবে হলো। ইউনি সকল ঘটনা তাকে খুলে বলে। এর মধ্যে অ্যান্টমও এসে পৌঁছায়, আর ইউনির এমন অবস্থা দেখে সেও ভয় পেয়ে যায়। এর মধ্যে ওস্তাদ ও অ্যান্টম নুরির বাড়িতে চলে যায়। তারা দেখে দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। অ্যান্টম বলতে থাকে সে জানে নুরি ভেতরেই আছে আর তাকে দরজা খুলতে বলে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে তারা দুজনের দরজাটি ভেঙে ভেতরে ঢোকে। আর ঢোকা মাত্রই তাদের চোখ কপাল উঠে যায়, কেননা সেই বাচ্চাটিকে নিয়ে নুরি এক ভয়ঙ্কর রিচুয়াল করছিল। এ সময় নুরি বলতে থাকে যে যদি অ্যান্টম তার না হয় তাহলে কারোরই হতে দেবে না। এরই মধ্যে তার ভেতরে চলে আসে এক শয়তান, আর শয়তানের শক্তি দিয়ে তাদের উপরে হামলা করে। কিছুক্ষণের মধ্যেই সে অদৃশ্য হয়ে যায়। ওস্তাদ নুরিকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসে। এখানে নুরি পেছন দিক থেকে তাকে হামলা করে, কিন্তু সে কোনোভাবে বেঁচে যায় আর তার সাথে লড়াই শুরু করে। এরপর নুরি ও শয়তানকে থামানোর জন্য প্রার্থনা করতে শুরু করে। যে সময় নুরি সেখান থেকে চলে যায় আর পেছনে থেকে যায় সেই শয়তান, অদ্ভুতভাবে সেও অদৃশ্য হয়ে যায়। ওদিকে নুরি সোজা চলে যায় ইউনির কাছে তাকে মেরে ফেলার জন্য। সাথে সাথে ইউনি সেখান থেকে সরে যায়। নুরি ইউনিকে মারতে গিয়ে ভুলবশত অ্যান্টমকে আঘাত করে বসে। অ্যান্টমকে আঘাত করতে দেখে নুরি অনেক কষ্ট পায়, আর তার সাথে ঘটে যাওয়া সকল সুন্দর মুহূর্তগুলো তার মনে পড়তে থাকে। এ সময় সে বুঝতে পারছিল না যে কি ঘটে গেল, আর তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এখন আমরা জানতে পারি যে যেই মহিলাটিকে আমরা একদম শুরুতে দেখেছিলাম সে ইউনি ছিল, যে জানায় অ্যান্টম সেই সময় মারা গিয়েছিল। আর সেই দিনের পর থেকে সে কখনোই নুরিকে দেখেনি। এই গল্পটি আপনারা পৃথিবীর কোথায়, কখন এবং কিভাবে দেখছেন এটা শেয়ার করলে আমরা অনেক মজা পাবো। আর গল্পটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। এমন আরো গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।